আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়াইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। আজ চীনের স্থানীয় সময় দুপুর 12টায় বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে নতুন দৃষ্টিতে বাংলাদেশকে দেখার আহ্বান জানান। বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষ কনফারেন্সে তিনি এসব কথা বলেন। চীন থেকে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। আজ আমি আরও আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, আর তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। to extend their value chain into Bangladesh. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। Come to Bangladesh, invest in Bangladesh. এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল, আরটিভি, বেইজিং, চীন। 2025 সালে দেশে সবচেয়ে বেশি 84.4% দুর্নীতি হয়েছে পাসপোর্ট খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিআরটিএতে 79.3 এবং তৃতীয় সর্বোচ্চ বিচার বিভাগে 71.3%। টিআইবির এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। দর্শক, আপনাদের এখন সরাসরি নিয়ে যাচ্ছি টিআইবির সংবাদ সম্মেলনে। ঠিক আছে, আর আপনি যেটা দুদক সম্পর্কে যেটা বলেন সেটা আমি ইতিমধ্যে বলেছি। আমরা আশা করব যে এমন দুদক গঠিত হবে যেটি যার নেতৃত্বে সেই গুণাবলী থাকবে, স্বাধীনভাবে কাজ করার মতো, এবং দলীয় বিবেচনায় যদি হয়ও, আমি রিপিট করছি, তা সত্ত্বেও এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যাদের দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকেই ভূমিকা পালন করার মতো সৎ সাহস থাকবে এবং কোনো প্রকার রাজনৈতিক চাপ সেখানে বা সরকারি চাপ সেখানে আসবে না, সেটা আমরা আশা করব। এবং তারাও যেন দুদক যেটা করেছে ঐতিহাসিকভাবে জন্মলগ্ন থেকে, তাদের উপরে রাজনৈতিক প্রভাব স্থাপনের চেষ্টা হয়েছে, আমলাতান্ত্রিক প্রভাব স্থাপনের চেষ্টা হয়েছে, সেটিকে তারা অনেক সময় গ্রহণ করেছে সুবিধা অর্জনের জন্য, নিজেদের স্বার্থ প্রমোশনের জন্য। এই অবস্থার কারণে দুদক এক ধরনের জিম্মি দশা, আমলাতান্ত্রিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাবের হাতে। এই অবস্থার পরিবর্তন আমরা আশা করব যে বর্তমান সরকারের এই যখন নতুন কমিশন হবে তার থেকে শুরু হবে, পরিবর্তনের সূচনা হবে। এই জন্য যে তারা কিন্তু তাদের 31 দফায় রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিল, তাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে যে অঙ্গীকার আছে, এবং বিশেষ করে তারা বলছেন জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন করবেন, সেই বিষয়গুলো বিবেচনায় রেখে তারা এমনভাবে দুদককে গঠন করবেন, এমনভাবে দুদককে কাজ করার সুযোগ তৈরি করে দেবেন যাতে এটা স্বাধীনভাবে
কাজ করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। জি, আরেকজন বলতে চাচ্ছিলেন। জি, জি, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম, আমি কাজ করি দেশকাল নিউজে। বাজেটের আগে অর্থমন্ত্রী একটা প্রোগ্রামে বলেছিলেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় ট্যাক্সেশনে। আপনাদের এখানে খানা জরিপে আমরা দেখেছি সেই ট্যাক্সেশন আছে 14 নম্বরে। এটা যদি একটু বলতেন। এটি হচ্ছে যে আমাদের এই জরিপটি হচ্ছে একেবারে মাঠ পর্যায়ে সেবা খাতে যারা মানে সেবা পর্যায়ে যারা তথ্য প্রদান করেছে তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আপনারা জানেন যে কি বলে যে কর আওতাভুক্ত জনগোষ্ঠীর হার কিন্তু খুবই খুবই নগণ্য বাংলাদেশে। সেই হিসেবে সরাসরি যারা যেই ধরনের কর ফাঁকি বা কর রাজস্ব বোর্ডের দুর্নীতির কথা অর্থমন্ত্রী বলেছেন সেটা যৌক্তিক, অত্যন্ত যৌক্তিক। তা হওয়া সত্ত্বেও এই ধরনের জরিপে সেটার প্রতিফলন হয় না। আমরা যখন এনবিআর নিয়ে বা এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে যখন ডায়াগনস্টিক স্টাডি করি তার মাধ্যমে সেটার প্রতিফলন আমরা দেখতে পাই এবং তার উপর ভিত্তি করে আমাদের যে ফাইন্ডিংস তাতে আমরা এটুকু কোনো প্রকার দ্বিধাহীনভাবে বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার অসাধুতা বা অনৈতিকতা বা দুর্নীতি হচ্ছে যে বাংলাদেশের যে কর জিডিপি রেশিও পৃথিবীর সর্বনিম্ন পর্যায়ে তার অন্যতম কারণ। আমরা যে ধরনের বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে সংসদে এর সংস্কার বিল উত্থাপন হবে। নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। আপনারা হয়তো জানেন মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা কাজ করে অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নেই। আগামী 28 জুন একদিনে 2,40,00,000 শিশুকে ভিটামিন A+ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর M.A. মুহিত। সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষে ব্রিফিংয়ে তিনি জানান, ক্যাপসুল বিতরণের জন্য 1,20,000 কেন্দ্র প্রস্তুতের কাজ হচ্ছে আর মোবাইল কেন্দ্র থাকবে 500টি। বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন A ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে আরও একটি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধেও সাক্ষ্য নেওয়া হবে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত 32 জন নিহত ও কমপক্ষে 7 শতাধিক মানুষ আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, প্রথমে 7.2 এবং পরে 7.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর রাজধানীর অনেক ভবন ধসে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কয়েকটি এলাকায় গ্যাস সংযোগও বন্ধ করা হয়। এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে USGS। এছাড়া পরবর্তী সময়েও শক্তিশালী আফটার শক অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছে সরকার।
এদিকে ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরে ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। ইউএসজিএস জানিয়েছে জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে ৬.৯। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবেলার জন্য সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, সুনামির আশঙ্কা না থাকায় কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি এবং পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এবার খেলার খবর। ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই লড়াইটি গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্যই চতুর্থ ম্যাচ। আগের 3 ম্যাচে দুই দলই 2টি করে জয় পেয়েছে। স্মৃতি মান্দানা, শেফালি ভার্মাদের নিয়ে আত্মবিশ্বাসী ভারত। অন্যদিকে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর স্বপ্ন নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চীন সফরের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মায়দুর রহমান রুবেলের সঙ্গে। রুবেল, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দিনের অন্যান্য কর্মসূচিগুলো কি রয়েছে আমাদের জানাবেন। জি, বেইজিং সফরের যে কর্মসূচি কি হয়েছে এখন পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন, সকাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। চীনের বাংলাদেশের যে বিনিয়োগ সম্মেলন সেখানে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের যে বিষয়টি মানে বিনিয়োগ মূলত বাংলাদেশের সরকারের মূল টার্গেট হচ্ছে বিনিয়োগ, বাংলাদেশের বিনিয়োগ বাড়ানো। সেই বিনিয়োগকে লক্ষ্য করে মূলত আজকের যে অনুষ্ঠানগুলি সকালে বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছিলেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বাংলাদেশের বিনিয়োগের জন্য এখন উপযুক্ত সময়। অতীতের যেই পরিমাণ দুর্নীতি বা অনিয়ম ছিল সেই অনিয়ম দুর্নীতি পার করে বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়। সেই কারণে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি চীনের বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং যেখানে চীনের চেরি গ্রুপ, হোন্ডা গ্রুপ, চীনের এক্সিম ব্যাংক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এবং এর আগে বিনিয়োগ সম্মেলনে কিন্তু প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি মূলত তারা বাংলাদেশে বিনিয়োগকে উৎসাহিত করেছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। তারই অংশ হিসাবে সরকারের প্রথম এই চীন সফর। এই চীন সফরেই কিন্তু মূলত যে লক্ষ্য তারা অর্জন করতে চায়। এখন পর্যন্ত সম্মেলনে কি হয়েছে তার বিস্তারিত জানাবেন এখন বিএনপির মিডিয়া পক্ষ থেকে, যেখানে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা রয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শাহ, আতিকুর রহমান রুবেল সহ অনেকেই। ধন্যবাদ রুবেল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।